আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমাদের লাস্ট ক্লাস শুরুর আগে আমি একটু তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমাদের কোনো অভিযোগ থাকলে খুব দ্রুত কমেন্ট বক্সে লিখে রাখো। আমি পড়ানোর ফাঁকে ফাঁকে এগুলো চেক করে দেখব। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আজকে আমরা সেঞ্চুরি পার করে ফেলেছি অনেকদিন পর। ফার্স্ট অফ অল, আজকে টপিকটা একটু জটিল। জটিল বলতে, এই ক্যামেরা মুখের কাছে লাগাই দিচ্ছ কেন? একটু একটু পিছাও পিছাও। সমস্যা নাই, পিছাও। গুড। ওকে। আচ্ছা, তো আজকে আমি একটু দেখাই দিই যে কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে ইউনিভার্সিটিতে। মেডিকেলতে আমরা একটা প্রশ্ন আসে না এখান থেকে। তো এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলোর মধ্যে হচ্ছে তুমি যেগুলাকে ছেড়ে কখনো যাইতে পারবা না, সেটা হলো বাংলাদেশের অতি বিপন্ন প্রাণী এবং উদ্ভিদ। একটা লিস্ট আছে দেখবা, তো এখানে কিছু নাম দেওয়া আছে। তো যেটা হবে যে প্রশ্ন যদি এখান থেকে করে তাহলে কিন্তু কখনোই সাইন্টিফিক নেম দিবে না। যদি বলে যে বাংলাদেশের অতি বিপন্ন প্রাণী নয় কোনটি, উদ্ভিদ নয় কোনটি, এক্ষেত্রে প্রশ্ন যদি করে তাহলে বাংলা নামগুলো আগে দিবে, ব্র্যাকেটের মধ্যে সাইন্টিফিক নেমগুলো দিতে পারে। তো এই টাইপের প্রশ্ন আসলে মুখস্থ করতে হবে না। এক। দুই নম্বর হচ্ছে সাইন্টিফিক নেম আসবে কোনগুলা, কোনগুলা সাইন্টিফিক নেম আসবে সেগুলো হচ্ছে দুইটা জায়গা দেখবো তোমরা। এখান থেকে সাইন্টিফিক নেম আসবে। কেন আমি উদ্ভিদে বারবার মার্ক দিয়েছি, এর কারণ হচ্ছে আমরা কিন্তু বোটানি পড়ছি, প্রশ্ন হবে কিন্তু বোটানি থেকে। তাহলে প্রাণীগুলোর নাম বাংলায় আসতে পারে, প্রাণীগুলোর নাম বাংলায় আসতে পারে, বাট সাইন্টিফিক নেমগুলো আসবে উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদগুলো কোনোটাই ছেড়ে যাওয়া যাবে না। তো সাইন্টিফিক নেম মনে রাখার তো কিছু ট্রিক আছে। তো আমি আশা করছি যে তোমরা নিজেরা এগুলো শিখে ফেলছো। এক। দুই নাম্বার হচ্ছে যদি শিখে না ফেলো তাহলে এটা আমি আমার ফার্স্ট মডেল টেস্ট যেদিন ক্লাস হবে ওই দিনে আমি এই সাইন্টিফিক নেমগুলো নিয়ে, এই চ্যাপ্টারটা থাকবে সেই দিনে, প্রথম ক্লাসে এই চ্যাপ্টারটা থাকবে। তাহলে আমি সেদিন সাইন্টিফিক নেমগুলো তোমাদের ট্রিক শিখিয়ে দেবো। তাহলে পড়া কি শেষ হয়ে গেল? না, পড়া শেষ হয়নি। আজকে যতটুকু করা যায় আমরা পড়বো, আজকে কাউকে আমরা বিরক্ত করবো না। আমার নিজেরও পড়াইতে ইচ্ছা করছে না, তার উপর আজকে তোমরা আবার রেজাল্ট পাইছো। আজকে আমরা আসলে কি পড়বো? ওরিয়েন্টাল অঞ্চল সম্পর্কে সামান্য ধারণা দেই। ওরিয়েন্টাল অঞ্চল যদি আসে, এখানে প্রথম যেটা আসবে প্রশ্ন সেটা হলো প্রাণী ভৌগোলিক অঞ্চল কোনগুলো। এক। দুই নম্বর হচ্ছে বাংলাদেশ কোন অঞ্চলের মধ্যে পড়েছে, এইটা। তারপর হচ্ছে ভারত কোন অঞ্চলের মধ্যে পড়ছে, এগুলা। আর একটা প্রশ্ন হতে পারে এখানে যে ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে পড়েনি কারা। তো মনে রাখা খুব সহজ। তোমরা তো সার্কভুক্ত দেশের নাম সম্ভবত পড়ো নাই, তোমাদের সিলেবাসে নাই। তো আমরা যখন ছিলাম তখন তো পলিটিক্যাল, তখন তো হচ্ছে অন্য আরেকটি দল ক্ষমতায় ছিল। তো ওই সময় কিন্তু বইয়ের মধ্যে ছিল সার্কভুক্ত দেশ কোনগুলি। আফগানিস্তান জয়েন করে, 7টার সাথে 8টা হয়, রাইট? তোমরা কখনো দেখছো এটা? পড়ছো কখনো? সিলেবাসে আছে এখন?
সিলেবাসে আছে, 9-10 সিলেবাসে আছে, থাকার কথা নয়। আচ্ছা যাই হোক, তো এখানে শুধুমাত্র একটা নাম বাদ দিবা, সেটা হলো মালদ্বীপ। শুধু মালদ্বীপ নামটা বাদ দিয়ে দিবা। এর সাথে কি কি অ্যাড করবা? এর সাথে অ্যাড করবা বিরাট কোহলিকে অ্যাড করবা, বিরাট কোহলিকে অ্যাড করবা, তাকে তোমরা একটা টফি দিবা, চকোলেট বা হচ্ছে কফি চকোলেট দিবা। বিরাট কোহলিকে একটা টফি চকোলেট দিবা, সাথে হচ্ছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড দিবা। খুব কাছে আমাদের ঘুরতে যাওয়ার জায়গা সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। তো যাই হোক, সার্কভুক্ত দেশ দিবা শুধুমাত্র মালদ্বীপ বাদে 7টা। বিরাট কোহলিকে ট্রফি দিবা, কি দিবা? টফি। আরেকটা হচ্ছে খুব কাছে ঘুরতে যাওয়ার জায়গা, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর। শেষ। তো এগুলা কি জিনিস? তাইওয়ান, আরেকটা হচ্ছে ফিলিপাইন। তাহলে বিরাট কোহলি কি? বিরাট কোহলি হচ্ছে ইন্দোচীন। তোমরা দেখবে এখানে লেখা আছে যে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। রাখো, এমনি রাখো, উপরে দেখা যায় না? আচ্ছা সমস্যা নাই, থাক। লাস্ট ক্লাসে এরকম করো না, নষ্ট হয়ে যাবে ক্লাসটা আজকে। বিরাট কোহলি আসলে কি? বিরাট কোহলি হচ্ছে ইন্দোচীন। নামটা দেখে আমাদের মনে হতেই পারে যে এটা ইন্ডিয়া কিংবা চীনের কথা বলছে। না, ইন্ডিয়া এবং চীনের কথা বলছে না, তবে ইন্ডিয়া এবং চীনের কাছাকাছি কিছু কান্ট্রির কথা বলছে। কি কি? একটা হচ্ছে ভিয়েতনাম, বিরাট কোহলি থেকে ভিয়েতনাম। কতে হচ্ছে কম্বোডিয়া, লাতে হচ্ছে লাওস। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ওরিয়েন্টাল অঞ্চলগুলো আমরা শেষ করে ফেলছি। এরপরের প্রশ্ন হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল বলতে আসলে কি বোঝায়? ওরিয়েন্টাল অঞ্চল বলতে বোঝায় এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো প্রথম আসে। তাহলে কোন এলাকাগুলো হবে? পূর্ব না পশ্চিম? পূর্ব। তাহলে পৃথিবীর পূর্ব এলাকাটা মোটামুটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, যেমন আমরা। শেষ। ওরিয়েন্টাল অঞ্চল দেখবা প্রাণী এবং উদ্ভিদগুলো পড়ার সময় সবগুলো পরিচিত নাম। তাহলে সবগুলো প্রাণী এবং উদ্ভিদ পড়ে ফেলবা, সবগুলা লিস্ট করবা খাতার মধ্যে, যে তুমি এগুলো বারবার পড়বা, তাহলে কিন্তু অন্যগুলোর সাথে মিক্স হবে না। তো আশা করছি এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে কিন্তু ম্যানগ্রোভ অঞ্চল পড়ে। তো ম্যানগ্রোভের নিচে দেখবা লেখা আছে যে ম্যানগ্রোভ অঞ্চলের পিএইচ কত, তাপমাত্রা কত, উদ্ভিদগুলোর কি বৈশিষ্ট্য আছে। তো এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। তো এটা যেহেতু আমরা একদিন ম্যানগ্রোভ পড়েছিলাম, তাহলে পিএইচ তাপমাত্রার জন্য এটা আমরা আলাদা নতুন করে পড়বো না। আর আমি তোমাদের হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে এই আর্টিকেলগুলো ছিল বইয়ের শেষের দিকে পড়তে বলেছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করছি সবাই পড়ে ফেলছে। ওখান থেকে তেমন প্রশ্ন আসবে না। সাইন্টিফিক নেমগুলো দেখবা আর নামগুলো দেখবা। শেষ। তো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, তার আগে বায়োম নিয়ে কথা বলি। একদিন একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রোটিয়মস, বায়োম, জিনোম। জিন মানে হচ্ছে জিনের সমষ্টি, যত জিন আছে সবাই মিলে জিনোম। প্রোটিয়মস বলতে সব প্রোটিন মিলে হলো প্রোটিয়াম। অম মানে হচ্ছে অল। তাহলে বায়োম মানে হচ্ছে, বায়ো মানে জীবন। বায়ো মানে কি? জীবন মানে কি? উদ্ভিদ এবং প্রাণী। তাহলে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকে বোঝাচ্ছে। অম মানে হচ্ছে অল, তাহলে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী। ক্লিয়ার? সারা পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী। যেহেতু উদ্ভিদ এবং প্রাণীর কথা আমরা আলোচনা করছি, তাহলে তাদের আবাস, টেম্পারেচার, বৃষ্টিপাত কেমন, আমরা এদের কথা বলবো। তো এই হচ্ছে বায়োম। তো বায়োমের ক্ষেত্রে দেখবা যে সবার আগে লেখা আছে মরুভূমি বায়োম। মরুভূমি বায়োম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। আফ্রিকার প্রায় অর্ধেকের বেশি অঞ্চল হচ্ছে সাহারা। তো এখানে বৃষ্টিপাত কত, একটুকু জানতে হবে, আর কিছু জানতে হবে না এখান থেকে। এরপরই আছে তৃণভূমি বায়োম। আচ্ছা, সাহারা মরুভূমি থেকে বা মরুভূমি বায়োম থেকে ইম্পর্টেন্ট কি? যেমন এখানকার কিন্তু উদ্ভিদ যেগুলো আছে দিনের বেলা কিন্তু এরা প্রসাধন করে না, রাতের বেলা প্রসাধন করে। তো তোমরা তো আছোই আমাদের 9 নম্বর চ্যাপ্টার পড়ছো একাডেমিকের সাথে। তো ওখানে আমি আলোচনা করেছিলাম C3, C4 বাদ দিয়েছিলাম CAM, ক্রাসুলেসিয়ান
অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। তো যে সকল উদ্ভিদের ক্ষেত্রে দিনে প্রসাধন হবে না, রাতে প্রসাধন হবে, তাদেরকে ক্যাম উদ্ভিদ বলে। কোথায় এটা হবে? এটা হচ্ছে মরুভূমিতে হবে। তাহলে মরুভূমি বায়োমের মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, এখানকার উদ্ভিদগুলো হচ্ছে ক্যাম উদ্ভিদ। যেহেতু শুষ্ক, শুষ্ক মানে হচ্ছে জেরো, আমি প্রথম দিন বলেছিলাম, তাহলে এখানকার উদ্ভিদ বা ফাইটগুলোর নাম হচ্ছে জেরো ফাইট। ক্লিয়ার? এখানে সব থেকে কম বৃষ্টিপাত হয়, বছরে একবার বৃষ্টিপাত হয়। কথা শেষ। এরপর হচ্ছে তৃণভূমি বায়োম। তৃণভূমি বায়োম থেকে একটা ইম্পর্টেন্ট, এখানে হিউমাস আছে অনেক বেশি। হিউমাস অনেক বেশি। কি বেশি? হিউমাস অনেক বেশি। হিউমাস মানে কি? হিউমাস মানে হচ্ছে, বলি, একটা খেতে তুমি প্রথমে ডাল লাগাইলা, ডাল ছড়াই দিলা, ডালের গাছ হলো, এরপর তুমি চাষ করলা, চাষ করে ডালের গাছগুলোকে মাটির নিচে দিয়ে দিলা, তাহলে ওগুলো পচে যাবে না? তো পচে গেলে তো এগুলো পুষ্টিতে পরিণত হবে, ঠিক কিনা? তাহলে তখন আমরা ওই মাটিটাকে বলবো যে এটা হিউমাস সমৃদ্ধ বা পুষ্টি সমৃদ্ধ মাটি। ক্লিয়ার? তো হিউমাস সমৃদ্ধ মাটির একটা স্পেশালিটি আছে, সেটা হলো এদের মাটিতে পানি আটকে ভালো। কি আটকে ভালো? পানি আটকে ভালো। যেমন বেলে মাটি বা বালু মাটি যেগুলাতে, এগুলাতে কিন্তু হিউমাস নাই। হিউমাস না থাকায় দেখবো ফসল হয় না, কারণ কি? এখানে পানি আটকায় না। তো একটা শব্দই শুধু মনে রাখবা যে তৃণভূমির বায়োমে হিউমাস বেশি থাকে। এরপর হচ্ছে সাভানা বায়োম। তোমরা একটু খুব দ্রুত কমেন্টে লেখা তো সাভানা বায়োম কি, আলমগীরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, খুব দ্রুত কমেন্টের মধ্যে লেখা। এরপর হচ্ছে তুন্দ্রা বায়োম। তাহলে তুন্দ্রা অঞ্চলের কথা এখানে বলা হয়েছে। তোমরা তো জানোই যে তুন্দ্রা অঞ্চলে বরফ আছে বেশি, রাইট? তো যেখানে বরফ আছে সেখানে রেইনডিয়ার আছে। রেইনডিয়ার মানে কি? বলগা হরিণ। তো বলগা হরিণের প্রিয় খাবার কি মনে আছে? লাইকেন, রাইট? লাইকেন মানে কি? শৈবাল এবং ছত্রাক যদি একসাথে থাকে এটাকে লাইকেন বলে। বলগা হরিণের প্রিয় খাবার, কারণ বরফে এগুলো ছাড়া আর কিছু নাই। ক্লিয়ার? এবং মশ থাকে। মশ কি? কার্পেটের মতো। মশ মানে কি? কার্পেট। তো লাইকেন থাকে কার্পেটের মতো, মশও থাকে কার্পেটের মতো। এর থেকে উন্নত উদ্ভিদগুলো ওখানে নাই। তুন্দ্রা অঞ্চল থেকে দুটো শব্দ আমাদের মনে রাখতে হবে, যে এখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে মশ এবং লাইকেন। এরপর হচ্ছে বনভূমির বায়োম। তো বনভূমির বায়োম সম্পর্কে আমি খুব দ্রুত বলি। প্রথমে আছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। কি হয়? এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। এখন যদি আমি তোমার জিগাই, পৃথিবীর সব থেকে বড় ট্রপিক্যাল ফরেস্টের নাম কি? এনি আইডিয়া? হতে চাও তো আলিবাবা জ্যাকমা। তাই ট্রপিক্যাল রেইন ফরেস্টের নাম মাথায় আসছে না কেন? সাবাস! অ্যামাজন। নাম কি? অ্যামাজন। অ্যামাজন হচ্ছে পৃথিবীর চাহিদার প্রায় 20% অক্সিজেন দেয়। এটা মনে রাখতে হবে। ট্রপিক্যাল রেইন ফরেস্টে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ওকে, শেষ। এরপর হচ্ছে ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট। তার মানে হলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে যেখানে বৃষ্টিপাত হয়। যখনই বলছি ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট, তার মানে একটা সিজন বা একটা ঋতুর কথা বলা হয়েছে। তাহলে সারা বছর কম বৃষ্টিপাত হবে, একটা নির্দিষ্ট সিজনে খুব বেশি বৃষ্টিপাত হবে, রাইট? বাংলাদেশের কথা চিন্তা করো তো, বাংলাদেশে কি সারা বছর বৃষ্টিপাত হয়? হয় না। কখন বৃষ্টিপাত হয়? কখন? বর্ষাকালে। তাহলে বাংলাদেশের বনভূমিগুলো কি? ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট। তো তোমাদের একটা কথা বলে রাখি, ট্রপিক্যাল বলতে আসলে কি বোঝায়? পৃথিবী মাঝ বরাবর যে অঞ্চলগুলো আছে এটাকে বলে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ক্লিয়ার? মানে বিষুবীয় রেইন ফরেস্ট। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে সাউথ আমেরিকা, মানে ব্রাজিল আর্জেন্টিনা আর কি। এদিকে তো হচ্ছে আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, রাইট? এই পাশে তো চিন্তা করে, এদিকে তো এই যে ইন্ডিয়া, এখানে বাংলাদেশ, এখানে। তাহলে বাংলাদেশ এখানে যদি হয়, তাহলে আমরা কোথায় আছি? ট্রপিক্যাল রেইন ফরেস্টে আছি। যেহেতু একটা নির্দিষ্ট সিজনে আমাদের বৃষ্টি হয়, তাহলে আমাদের নাম হবে ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট। তো ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্টের প্রশ্ন থেকে কি হতে পারে? সেটা হলো সিলেটের বনভূমি কি ধরনের? ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট। চট্টগ্রামের বনভূমি কি ধরনের? ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট। পার্বত্য চট্টগ্রামের বনভূমি কেমন? ট্রপিক্যাল সিজনাল রেইন ফরেস্ট।
ক্লিয়ার? এখান থেকে এই টাইপের প্রশ্ন হবে। দেন হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী। পত্র ঝরা আমাদের রংপুরে, আমি যে এলাকায় থাকি, পীরগঞ্জ বলে একটা জায়গা, পীরগঞ্জ থানা। তো তোমাদের অনলাইন কোর্সে পীরগঞ্জের লোক আছে। তো পীরগঞ্জে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো পীরগঞ্জে প্রচুর পরিমাণ সরকারি জমি বা খাস জমি। বোঝা গেল? তো এইসব খাস জমিতে গভর্নমেন্ট কী করে রাখছে, বন জঙ্গল করে রাখছে, সরকারি বন। তাহলে আমাদের এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, শুধু বন আর বন। কিছু বুঝলা? তো এখানে একটা হচ্ছে স্পেশাল বন, হচ্ছে শাল বন। এখানে শাল বন দেখা যায়। তো শাল বনে হয় কি, যে যখন এই যে এইরকম একটা ঋতু, এখন গিয়ে দেখো গাছে কোনো পাতা নেই, আর একটু পরে কিন্তু পাতা থাকবে না। তাহলে বসন্তের দিকে এবং বসন্তের শেষ দিকে, গ্রীষ্মের দিকে একবার পুরো পাতা হয়ে যায়। তা পাতাগুলো কি হয়, আমাদের দাঁত আছে না, দাঁতগুলো কিন্তু জন্মের পর একটা সময় পড়ে যায়, ঠিক কিনা? এই জন্য ওই দাঁতকে আমরা কি বলি, অস্থায়ী দাঁত। এই দাঁতের আরো একটা নাম আছে, কি দাঁত? দুধ দাঁত। এটা আরো একটা নাম আছে, কি দাঁত? ডেসিডুয়াস টিথ, রাইট? তো আমাদের দাঁত পড়ে গেলে দাঁতের নাম যদি ডেসিডুয়াস টিথ হয়, তাহলে শালবনের পাতা ধরে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ডেসিডুয়াস, রাইট? তাহলে ডেসিডুয়াস অঞ্চল এগুলা। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো যে দুই ধরনের ডেসিডুয়াস, একটা হচ্ছে টেম্পারেট আর একটা ময়েস্ট। তোমরা তো জানো ময়েস্ট মানে কি, আর্দ্র, রাইট? আমরা যেখানে বৃষ্টিপাত বেশি হবে, যেখানে হচ্ছে বেশি বেশি কি বলে এটাকে, আর্দ্রতা বেশি থাকবে, ময়েস্ট ডেসিডুয়াস বন। আর একটা টেম্পারেট ডেসিডুয়াস বন, এখানে আর্দ্রতা কম থাকবে। আশা করি বুঝতে পারছো। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? পীরগঞ্জে কি পীর আছে প্রচুর? সানাউল্লাহ শাকিল, হ্যাঁ পীরগঞ্জে অনেক পীর আছে, তবে কিশোরগঞ্জের মতো নাই, ব্রাহ্মণবাড়িয়ার মতো অত নাই। পীরগঞ্জে একজন বিখ্যাত পীর আছেন, মানুষ তাকে পীর বলে, উনি আসলে পীর না, উনি হচ্ছেন একজন বড় কবি। কি নাম? সাধক কবি কাজী হায়াত মাহমুদ। উনি মধ্যযুগের কবি ছিলেন। তো উনি এই জঙ্গনামা বলে কিছু বই পাওয়া যায়, কিন্তু জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ, জং, রাইট? তো যুদ্ধের কিছু কাহিনী থাকে না, যে এগুলাকে পুঁথি আকারে বলা থাকে, মানুষ এগুলো পড়তো, গ্রামের সবাই এসে সন্ধ্যাবেলা শুনতো, তাদের খুব ভালো লাগতো, এরপর বাসায় চলে যেত। শীতের সময় খুব আসর বসতো এগুলো। তো এইরকম একটা ছিল জঙ্গনামা, আম্বিয়া বাণী, হিতজ্ঞান বাণী, এইরকম কিছু উনি লিখে গেছেন। তো পীরগঞ্জে আছে আর কি। এছাড়াও দেখবা পীরগঞ্জে এখানে ওখানে শালুক কাপড় বাঁধায় রাখছে, এটা পীর, অমুক পীর, ওখানে অমুক পীর, ওখানে অমুক পীর। রংপুর শহরে গিয়ে দেখবা। আমি রংপুরের কথা কেন বলতেছি, এই যে ধানমন্ডি থেকে পার হয়ে যদি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যাই, ঢাকা ইউনিভার্সিটির ভেতরেই 3টা পীরের মাজার। সারা দেশে আছে, তবে পীরগঞ্জও আছে, বিখ্যাত একজনের নামে, এই জন্য ওটাকে হচ্ছে পীরগঞ্জ বলে। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং একটা কথা বলি। পীরগঞ্জের যিনি মধ্যযুগের যিনি একজন কবি ছিলেন, যার নামে বা যার প্রভাব ওই এলাকাকে পীরগঞ্জ বলা হয়, উনি হচ্ছেন আমার পূর্বপুরুষ। তুমি জানো এটা? জানো না? তাহলে আমরা আসলে মধ্যযুগে সাহিত্য রচনা করে আসছি, মাঝখানে দীর্ঘদিন আমরা করিনি, এই যে আমি আবার ফিরে আসছি। মাইক্রোফোনে অনেক শব্দ হচ্ছে, এই এক প্রবলেম, খসখস করে শব্দ হচ্ছে, রাইট? আচ্ছা যাই হোক,
আমি চেষ্টা করছি ডান হাত অচল রাখতে। কনিফার বায়োম যখনই আসছে তখন তোমাদের মাথায় কিন্তু চলে আসছে যে নগ্নবীজ উদ্ভিদের কথা। ওই যে ক্রিসমাসের কথা বলছিলাম না, ক্রিসমাস গাছগুলো ছিল এমন, এমন না কোন আইসক্রিমের মতো। তাহলে দেখতে কোণের মতো, এখান থেকে হচ্ছে কনিফার, এটি হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। তো কনিফার যে বায়োম আছে সেখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ বা কনিফার টাইপের বৃক্ষগুলা। তো কনিফারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, মানে এই চ্যাপ্টারে গিয়ে বলা হয়েছে যেটা আমেরিকায় অবস্থিত। তোমরা তো জানোই যে পৃথিবীর সব থেকে পুরাতন বৃক্ষ, সবথেকে বড় বৃক্ষ, উঁচু বৃক্ষ নামই হচ্ছে ব্রিসল কোন পাইন, যেটি আমেরিকায় অবস্থিত। কোথায়? ক্যালিফোর্নিয়া, নেভাডা এদিকে। বোঝা গেল? তো নাম দেখেই তোমরা বুঝতে পারছো কনিফার উদ্ভিদগুলো আমেরিকায় পাওয়া যায় বেশি, এখানে কনিফার বায়োম আছে। তো যাই হোক, ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ থেকে ইম্পর্টেন্ট কথা আমি কিন্তু বলছি, ম্যানগ্রোভ বাদ দিয়ে তুমি কোনোভাবে আগাইতে পারবা না। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য জানতে হবে, সিরিয়াল দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা দেখবা খুব সহজ। উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদগুলার বৈজ্ঞানিক নাম একটাও মিস করা যাবে না। ফার্স্ট ক্লাসে তো আমি বলবো ইনশাল্লাহ, মডেল টেস্টের ফার্স্ট ক্লাসে, সেদিন আমি এগুলো নিয়ে আলোচনা করব। জলজ বায়োম, জলজ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেলা অঞ্চল কাকে বলে, বেলা অঞ্চল কাকে বলে। টয়লাইট মুভিতে নায়িকার নাম হচ্ছে বেলা, সেই বেলার কথা বলা হয়েছে এখানে। বেলা অঞ্চল কাকে বলে? বেলা মানে হচ্ছে আমাদের যে হ্রদ আছে না, লেক আছে না বাংলাদেশে, তো লেকের পাড়ে, লেকের পাড়ে জায়গাগুলো একটু উষ্ণ যদি হয় তাহলে ওই এলাকায় যদি গাছপালা জন্মায় এটার নাম হচ্ছে বেলা অঞ্চল। ক্লিয়ার? বলে না যে বেলাভূমিতে, বেলাভূমি মানে কি? বেলাভূমি মানে হচ্ছে সমুদ্রের পাশে, সমুদ্রের পাশে যেখানে আমরা হাঁটাচলা করি, সমুদ্রের পাশে, সমুদ্রের সৈকত যেটা বলা হয়, এইটাই হচ্ছে বেলাভূমি। তাহলে বেলা অঞ্চল কি? লেক বা হ্রদের পাশে যে এলাকাটা থাকে ওই জায়গাটা যদি একটু উষ্ণ হয় ওখানে উদ্ভিদ জন্মাবে ভালো, কিছু প্রাণী থাকবে ওখানে, এটাই হচ্ছে বেলা অঞ্চল। এরপর হচ্ছে প্লিয়াজিক অঞ্চল। প্লিয়াজিক মানে হচ্ছে, মনে করো প্লিয়া মানে হচ্ছে প্লেট, প্লেট মানে হচ্ছে পাতলা, পাতলা মানে একটা আবরণ আর কি। সমুদ্র আছে না, সমুদ্র যে পৃষ্ঠটা আছে এটাই হচ্ছে প্লিয়াজিক অঞ্চল। তাহলে সমুদ্রের পৃষ্ঠে কি থাকে? উদ্ভিদ প্রাণীর কথা আমরা বলি, যেহেতু পৃষ্ঠে তাহলে ভেসে ভেসে আছে কি আছে? এই আমরা আয়োডিন থেকে পাই সমুদ্র থেকে। সমুদ্রে আয়োডিন থেকে আসে? সমুদ্রের আয়োডিন আসে সমুদ্রের পানি থেকে, বাট আয়োডিন সব থেকে বেশি পাওয়া যায় সমুদ্রে ভাসমান যে আগাছাগুলো আছে, শৈবাল বলা হয় এগুলা। তাহলে ওখানে কিছু ফাইটোপ্লাঙ্কটন আছে, জু প্লাঙ্কটন আছে, ছোট 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 উদ্ভিদ প্রাণী আছে, এগুলো হচ্ছে প্লিয়াজিক অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণী। একটুকু মনে রাখলেই হবে যে সমুদ্র পৃষ্ঠ কোন অঞ্চল, বায়োমের কোন অঞ্চল? প্লিয়াজিক অঞ্চল। আমরা আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। বেন্থিক অঞ্চল, যখন শৈবাল পড়িয়েছিলাম, শৈবালে কিন্তু বলেছিলাম যে সূর্যের আলো যদি পানি মোটামুটি ক্লিন হয় তাহলে পানি ভেদ করে প্রায় 15 তলা নিচ পর্যন্ত যেতে পারে। কত তলা যেতে পারে? 15 তলা নিচ পর্যন্ত যেতে পারে। তাহলে ওই এলাকায় কি থাকে? কাদা থাকে, কাদায় কিছু শ্যাওলার মতো উদ্ভিদ থাকে। তোমরা তো জানো যে রুই মাছ কি করে? তলদেশি খাবার খায়। তলদেশি খাবার খাওয়ার জন্য ওদের কি আছে? মুখটা খুঁটে খাওয়ার জন্য ঝালর আছে, এরকম এরকম করে খায়। রুই মাছ তলদেশি আমরা কিভাবে বুঝতে পারি? কারণ যেহেতু তলে খাচ্ছে সেই রকম খুঁটে খুঁটে, তাহলে সে বালিগুলা খাবে, কাদাগুলা খাবে, রাইট? তাহলে তার পাকস্থলীতে আমরা বালি এবং কাদা পাবো। তো যাই হোক, ব্যান্থিক মানে হচ্ছে ওই কাদা, পানির নিচে কাদা যেখানে জন্মাবে। তাহলে সমুদ্রের নিচের কথা কিন্তু বলে নাই, এই যে পুকুর, নদী, এগুলোর কথা বলা হয়েছে। এরপর হচ্ছে অ্যাবিসাল অঞ্চল। অ্যাবিসাল অঞ্চল কি জিনিস? অ্যাবেসাল। তাহলে বেজ যখন বলছে তখন মানে ভিত্তির কথা বলেছে, রাইট? তো এটা কিন্তু জলজ বায়োমের অন্তর্ভুক্ত। তাহলে বেজ বা ভিত্তির কথা বলেছে। সমুদ্রের তলদেশ, 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই শব্দটা মনে রাখতে হবে। তাহলে সমুদ্রের তল দেশে ওই 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে উদ্ভিদ প্রাণীগুলো থাকে এগুলাই হচ্ছে কি? অ্যাবিসাল অঞ্চলের বায়োম। ওকে, লাস্ট কথা, অ্যাবিসাল অঞ্চলে কিন্তু সূর্যের আলো সেভাবে পৌঁছায় না, এখানে খুব বেশি পুষ্টি নাই, এখানে খুব বেশি কিছুই নাই। তাহলে উদ্ভিদ এবং প্রাণী সবথেকে কম এখানে। শেষ? এই তোমাদের কথা বলো, ক্লাস শেষ। ভাই সব পড়াইলেন না।
একদম চিন্তা করে না, কথা বলতে বলতে আমরা অনেক কিছু পড়িয়ে ফেলবো একদম ইনশাআল্লাহ। মডেল টেস্টের সময় যতগুলো মিসিং আছে আমরা সবগুলো তখন তুলে ফেলবো। তোমরা আগে আগে গ্রুপের মধ্যে বলে দেবা যে ভাইয়া এই চ্যাপ্টারে এগুলো খুব টাফ, এগুলো টাফ, ওই দিন আমরা ওগুলো আলোচনা করবো। আমি প্রশ্ন তো সব জায়গা থেকে রাখবো যেখান থেকে আসবে, তবে আমি তখন ইনশাআল্লাহ এগুলো তুলে দেবো। আর বাংলাদেশের ইতিহাসে এটা সম্ভবত রেকর্ড যে 7 মান্থ ধরে মেডিকেল কোর্স করানো হয়েছে। 7 মান্থ না, 7 মাস, 70+ বা 80 ক্লাসের মতো। আমি চেষ্টা করছি, মাঝে মাঝে এমন সময় আসছে যে আমি খুব বিরক্ত হয়ে গেছি যে খুব দ্রুত যদি শেষ করে দিতে পারতাম। আবার যখন আসি যে এক পুরো চ্যাপ্টারটা আজকে পড়ায় ফেলবো এই টপিকগুলো, তখনই শুধু আমার কাছে অপরাধবোধ কাজ করে যে প্রথম দিনে তো আমি এদেরকে বলছি আমরা বেসিক সব কিছুই পড়বো। তো এইরকম মাঝে মাঝে আমি নিজেও দ্বিধার মধ্যে ছিলাম। মাঝে মাঝে ক্লাস খুব ভালো হয়েছে, আমি নিজে ভালো লেগেছে, মাঝে মাঝে ক্লাস খারাপ হয়েছে, ওটা আমি বুঝতে পারছি, ওইটাতে আমার নিজের খারাপ লেগেছে। তো আমি চেষ্টা করছি আর কি। ভাই বায়োলজির দিকে ফোকাসড না থাকায় অনেক ক্লাস মিস গেছে, অনেক পিছিয়ে কিভাবে কাভার করবে সব কিছু প্লিজ কিছু বলেন। সম্পদ লাইট, তুমি যদি এই প্রশ্ন করো তাহলে আমি সব থেকে বেশি বিস্মিত হব যে তুমি এই প্রশ্ন কেন করলা। কারণ তুমি একজন হচ্ছে সম্ভবত তুমি, আই ডোন্ট নো, যে হতেই পারে একটা সাবজেক্টে মানুষ ফোকাস নাও থাকতে পারে। যেমন আমার এসএসসিতে হচ্ছে ম্যাথমেটিক্সে ছিল না, খারাপ হয়েছে আমার। ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্সে হয়েছে, ইংলিশে ছিল না। তো এইরকম ব্যাপার স্যাপার হয়, চিন্তার কিছু নাই। মডেল টেস্ট বলে কিছু ব্যাপার থাকে যে ওই সময় যদি তুমি ভালো করে পড়াশোনা করো সবগুলোই কাভার হয়ে যাবে, একদম চিন্তার কিছু নাই। তো কাভার করার সময় আসলে হচ্ছে মডেল টেস্ট। তাসনিম মাহমুদ অনেক বলেছে ভাই ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম নেবেন বলে, সব যদি নিতে চাই তাহলে ঝামেলা আছে। আমি চেয়েছিলাম নিতে, কিন্তু আমার পক্ষে এখন এটা সম্ভব হবে না। এই মিস করা করে এইসব ব্যাপার নেই, কোনো ইমোশনাল কথা বলা যাবে না। কোনো ইমোশনাল কথা বলা যাবে না। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, আবার দেখা হচ্ছে তোমাদের ক্যাম্পাসে ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে। আর তোমরা যদি খুব বেশি মনে করো যে একটা গুড মোমেন্ট কাটিয়েছি আমরা ভালো মন্দ মিশিয়ে, তাহলে চলে আসবো ঢাকা শহরে। 1 মাস 2 মাস বা 3 মাস পরে ঢাকা শহরে আমাদের একটা ভালো একটা জায়গা থাকবে, নিজস্ব একটা লোকেশন বা থাকবে। তোমরা আসবা, খাবা, আড্ডা দিবা। যখনই ঢাকায় আসবে তখনই অবশ্যই আমার সাথে দেখা করে যাবা, মানে আমাদের অফিসে আর কি। আরেকটা কথা যে আমি একটা সময় খুব ডিপ্রেশনে ছিলাম, একটা খারাপ মোমেন্ট পার করতেছিলাম। তো ওই সময় কি করব ওই সময় আমি বায়োলজির কাজ শুরু করি, বায়োলজি লেখা শুরু করি, বায়োলজির বই বানানো শুরু করি, কিংবা টিফিন লেখা শুরু করি, গ্রুপে লেখা শুরু করি। তো এই বায়োলজি সাবজেক্টটাই কিন্তু আমার ডিপ্রেশনটা তো কাটিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে অনেক দিক থেকে আমাকে হেল্প করেছে। তো তোমরাও একটা ব্যাচ, যে ব্যাচটা আমার উপর একটা ইম্প্যাক্ট ফেলছো, আমার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং এই দীর্ঘ সময় আমি অনেক কিছু শিখছি তোমাদের পড়াইতে গিয়ে, অনেক কিছু আমাকে নতুন করে জানতে হয়েছে, নতুন করে ক্লাস নেওয়ার জন্য পড়তে হয়েছে। তো তোমাদের একটা রোল আছে যে লকডাউনের আগের আমি, লকডাউনের পরের আমি সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ। তোমাদের একটা বড় রোল আছে, এটার জন্য আমি তোমাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর চান্স পাওয়ার পর অবশ্যই সেকেন্ড কলটা তোমরা আমাকে দেবো, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিব। আগে ফ্যামিলিতে জানাবা, দেন আমাকে কল দেবা যে ভাইয়া চান্স পাই। আর আল্লাহ তোমার জন্য সেটাই লিখে রাখছে যেটা তোমার জন্য সব থেকে বেটার। লাইফে অনেক কিছুই হইতে পারে, তবে শেষ পর্যন্ত দেখবা যে আসলে এইটাই আমার লাইফে হওয়ার কথা ছিল। এইটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কিছু নাই। আর যদি কোনো ল্যাকিংস থাকে, যেখানেই মডেল টেস্ট দাও না কেন, মডেল টেস্টে এসে অন্তত সিরিয়াস হয়ে যাওয়া। আর আমরা তো তোমাদের রেজাল্টগুলা ওয়েবসাইটে দিয়ে দিব, এবং সেরা 50-এর একটা লিস্ট সবসময় দিয়ে রাখবো, যেখানে তোমাদের রেজাল্ট সফল হবে। আমি আগেও বলেছি, আমি চাই তোমরা প্রত্যেকেই 50-এ থাকার জন্য লড়াই করো। কারণ লাখখানেক স্টুডেন্ট পরীক্ষা দেবে,
20,000 থেকে 30,000 স্টুডেন্ট হচ্ছে খুব ভালো, ধরা যাক 10,000 স্টুডেন্ট খুব ভালো। তো সিট তো খুব অল্প, বুয়েটে 1,000, অমুক জায়গায় 500, অমুক জায়গায় 1,000, মেডিকেলে 5,000। তো এই যে 20-30 হাজারের সাথেই তোমার কিন্তু প্রতিযোগিতা করতে হবে। তো মডেল টেস্টে গিয়ে মনে রাখবা যে দুনিয়ার সব কিছু মিলে গেছে। আরেকটা কথা, রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে, আর এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আনন্দ করারও আসলে কিছু নেই, খুব দ্রুত এটা ভুলে যাওয়াই ভালো। তো কি করবা সেটা বলি, ফ্রেন্ড সার্কেল কমাবা। ফেসবুকে যেহেতু আমরা তোমাদের প্রত্যেকদিন ক্লাসের আগে আমরা কি মেসেজ দিব না, টাইম নির্দিষ্ট থাকবে, তাহলে ওই সময় চলে আসবা। এছাড়া যদি কোনো আমরা নোটিশ দিই, তোমাদের ফোনে মেসেজ করে জানিয়ে দিব, তাহলে ফেসবুকে যেন আমি তোমাদের খুব কম দেখি। তো তোমরা আবার এই কথাটা শোনো, ফেসবুকে প্রচুর টাইম নষ্ট হয়। ফেসবুক থেকে আমি একমাত্র মানুষ যে মানে উপকৃত হচ্ছে ফেসবুক থেকে, তোমাদের কিন্তু এই সুযোগটা নাই, তোমাদের কিন্তু এখন টাইম নষ্ট হবে। সো ফেসবুক থেকে দূরে চলে যাও। আরেকটা কথা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করতেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ চান্স পাওয়ার পর। আল্লাহ হাফিজ।